হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের জন্য আমি 10টা প্রশ্ন বেছে রেখেছি। আশা রাখি বিগত বছরের ছাত্রছাত্রীরা যেভাবে আমার সাজেশান থেকে 100% বড় প্রশ্ন কমন পেয়েছে, তোমরাও বড় প্রশ্ন 100%ই কমন পাবে এই 10টা বড় প্রশ্ন যদি করে যাও পরীক্ষা হলে। আর তোমরা লক্ষ্য করে থাকবে যে ইতিহাস বিষয়ের যে সাজেশান তোমাদের 22-এর জন্য আমি দিয়েছিলাম, সেখান থেকে তোমরা 100%র বেশি কমন পেয়েছো। অর্থাৎ তোমাদের 5টা বড় প্রশ্ন লিখতে হয়, সেক্ষেত্রে তোমরা 6টা বা 7টা বড় প্রশ্ন কিন্তু কমন পেয়ে গেছো। তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টেও কোনো চিন্তা করার দরকার নেই। এই 10টা প্রশ্ন বলবো, এই 10টা প্রশ্ন তোমরা করে যাও, অবশ্যই তোমরা কমন পাবে। আর যেটা বলার যে এখানে মেন আমি আলোচনা করব আজকে যে কিভাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এই কয়েকটা দিন পড়াশোনা করলে তুমি 80% থেকে 90% নম্বর পেতে পারো। হ্যাঁ, ঠিকই শুনছো যে এই কয়েকটা দিন যদি একটু সিস্টেম অনুযায়ী তোমরা পড়াশোনা করো আমার কথা মতো, তাহলে কিন্তু 90%র বেশি, অর্থাৎ 90%-এর কাছাকাছি বা 90%-এর বেশি নম্বরও কিন্তু পেতে পারো। কোনো অসম্ভব ব্যাপার নেই। আগে আমার যুক্তিটা সম্পূর্ণ শুনে নাও যে কিভাবে পড়াশোনা করবে। তোমরা জানো যে তোমাদের 20 নম্বর স্কুলে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হয়েছে, সেই 20 নম্বর স্কুলের হাতে, সেখানে আমি ধরে নিচ্ছি তোমাদের 15 থেকে 18 নম্বর দেওয়া হলো সেই 20 নম্বরের মধ্যে। কেউ কেউ 20ও পেয়ে যাবে, আমি 20 ধরছি না, 15 থেকে 18। 15 সাধারণত কাউকে দেওয়া হয় না, 18, 17 এইভাবে নাম্বার কিন্তু দেওয়া হয়। আমি যুক্তির খাতিরে তাও ধরে নিচ্ছি যে 15 নম্বর তোমাকে কিন্তু দিল স্কুল থেকে। ঠিক আছে, এবারে তোমার লিখিত পরীক্ষা কত হচ্ছে? লিখিত পরীক্ষা হচ্ছে 80 নম্বরের। এই 80 নম্বরের মধ্যে 40 নম্বরের থাকছে ছোট প্রশ্ন আর 40 নম্বরের থাকছে বড় প্রশ্ন। এই 40 নম্বরের বড় প্রশ্নের জন্য কি করতে হচ্ছে? 10টা প্রশ্ন তোমাদের দেব, সেই 10টা প্রশ্ন তোমাদের একটু তৈরি করে নিতে হচ্ছে। এই 10টা প্রশ্ন যদি তৈরি করে নাও, আবার শোনো, এই 10টা প্রশ্ন যদি তৈরি করে নাও তাহলে তুমি 100% বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ছোট প্রশ্ন আসছে, এবারে ছোট প্রশ্নের জন্য তোমায় কিভাবে তৈরি করতে হবে? ছোট প্রশ্নের জন্য তোমাকে প্রথমে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত যেসব ছোট প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে বিগত বছরে, সেই সব ছোট প্রশ্নগুলো তোমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। সেটা এসএকিউ হোক আর এমসিকিউ হোক, এইভাবে তোমরা 15 সাল থেকে 20 সাল পর্যন্ত যদি ছোট প্রশ্ন তৈরি করে নাও, তাহলে 40টা ছোট প্রশ্ন তোমাদের থাকে। সেই 40টা ছোট প্রশ্নের মধ্যে 25 থেকে 30টা ছোট প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে। আর থাকছে এক্সট্রা 10টা ছোট প্রশ্ন। সেক্ষেত্রে তোমাকে একটু তোমাদের স্যারেরা সারা বছর ধরে যেসব ছোট প্রশ্ন লিখিয়ে আসছে সেই সব ছোট প্রশ্নগুলো দেখে নিতে হবে। অন্যথা আমিও এই চ্যানেলে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আলোচনা করে দেব, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো আমি এক্সট্রা ছোট প্রশ্নগুলো আলোচনা করে দেব, বিভিন্ন সালে যেগুলো পড়েছে সেগুলো ছাড়া। এবারে 10টা যে বড় প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে, এই 10টা বড় প্রশ্ন একটু লিখবে। এখান থেকে তোমরা নিঃসন্দেহে 100% কমন পাবে, কোনো সন্দেহ নেই তাতে। প্রথম প্রশ্ন, আবারও বলছি, প্রথম থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম যে প্রশ্নগুলো রাখা হচ্ছে সেই প্রশ্নগুলো মানে অধিক গুরুত্বপূর্ণ আবার। ঠিক আছে, সব থেকে 1 নম্বরে যে প্রশ্ন আমি রেখেছি সেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। আশা রাখি তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় অবশ্যই আসবে, তোমরা পরীক্ষার হলে এই প্রশ্নটা অবশ্যই এবছর দেখতে পাবে। এবারে দ্বিতীয় প্রশ্ন যেটা রেখেছি, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। কি বললাম? মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। 3 দাগের যে প্রশ্ন আমি রেখেছি, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। 4 দাগের যে প্রশ্ন রেখেছি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমরা এই প্রশ্নটা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটা তৈরি করবে। এবারে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী প্রায় প্রধানমন্ত্রীর মানে ক্ষমতা কার্যাবলীর মতোই, সেক্ষেত্রে কিছু কিছু একটু চেঞ্জ আসবে, সেটাকে মুখ্যমন্ত্রীর জন্য আলাদাভাবে তৈরি করার দরকার নেই। তোমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী মুখস্থ করে যাবে আর একটু মানে নোটটা দেখে নেবে যে মুখ্যমন্ত্রীর কিভাবে আসছে, কিভাবে আর কি লেখা আছে, একটু চেঞ্জগুলো সেগুলো দেখে তোমরা লিখে দিতে পারবে। তাহলে এখানে 4 দাগের প্রশ্ন কি বললাম, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, তার মধ্যে প্রধানমন্ত্রীরটা এবছর আসার চান্স সর্বাধিক। তারপরে
5 দাগের যে প্রশ্ন রেখেছি তোমাদের, রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী। এক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা কার্যাবলীটা বেশি গুরুত্বপূর্ণ। 6 দাগের যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার মধ্যে তোমাদের সম্পর্কটা লিখতে হবে। তারপরে 7 দাগের যে প্রশ্ন রেখেছি, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। কি বললাম? সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 8 দাগের যে প্রশ্ন রেখেছি, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 9 দাগের প্রশ্ন, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। কি বললাম? লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 10 দাগের প্রশ্ন যেটা রেখেছি, 10 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এই 10টা প্রশ্ন তোমরা যদি পরীক্ষার হলে তৈরি করে যাও, তোমরা 100% বড় প্রশ্ন কমন পেয়ে যাবে, এতে কোনো রকম সন্দেহ নেই। তাও এক্সট্রা তোমাদের জন্য আমি 3টে প্রশ্ন রেখেছি, সেই 3টে প্রশ্ন একটু তোমরা নোট করে রাখবে। ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী। তারপরের প্রশ্ন রেখেছি এক্সট্রা, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। কি বললাম? উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তারপরে যে প্রশ্ন রেখেছি, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। আর তোমরা জানো তোমাদের এবছরে কিন্তু 1 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, 6, 7, 8, 9, 10 এই কটা অধ্যায় তোমাদের পরীক্ষা হচ্ছে। তার মধ্যে তোমাদের 6 নম্বর এবং 10 নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না। আরেকবার শুনে নাও, 1 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, 6, 7, 8, 9, 10 এই কটা অধ্যায় পরীক্ষা হচ্ছে। তার মধ্যে 6 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায় থেকে কোনো কি থাকছে না, কোনো বড় প্রশ্ন থাকছে না। 6 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায় থেকে কি কোনো বড় প্রশ্ন থাকছে না। ঠিক আছে, বাকি অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন থাকছে, অর্থাৎ 1 নম্বর, 5 নম্বর, 7, 8, 9 এই অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন থাকবে, আর সমস্ত অধ্যায় থেকেই কিন্তু ছোট প্রশ্ন থাকবে। আশা রাখি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারলে। অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব অর্থাৎ সহপাঠীদের মধ্যে ক্লাসটা একটু শেয়ার করে নেবে। আর তোমরা ইতিহাস বিষয়ে যেমন 100%-র বেশি বড় প্রশ্ন কমন পেয়েছো এবছরে, আমি কথা দিচ্ছি তোমাদের, তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাও কিন্তু এরকমই, অর্থাৎ এর থেকে বেশি তোমরা কমন পাবে। অর্থাৎ তোমরা এই 10টা প্রশ্নের মধ্যে এরকমও হতে পারে যে তোমরা 8টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, অর্থাৎ যে 8টা প্রশ্ন তোমরা প্রশ্নপত্রে দেখছো সেই 8টা প্রশ্নই কিন্তু এই 10টা প্রশ্নের মধ্যে আছে। এরকম হয়েছে 2020 সালের যে আমি সাজেশানটা দিয়েছিলাম, তোমরা যদি ইউটিউবে একটু সার্চ করো তোমরা দেখে নিতে পারবে যে সেখানে আমি 10টা প্রশ্ন সাজেশান দিয়েছিলাম, সেখানে কিন্তু 8টা প্রশ্নই কমন এসে গিয়েছিল। তাই তোমাদের চিন্তা করার দরকার নেই, এই 10টা বড় প্রশ্ন তোমরা ভালো করে যাও। তার সঙ্গে যেটা বললাম যে ছোট প্রশ্নের জন্য প্রথমে 15 সাল থেকে 20 সালের প্রশ্নগুলো দেখবে, তারপরে তোমরা যদি সময় পাও সেক্ষেত্রে তোমরা এক্সট্রা যেসব বড় প্রশ্ন তোমাদের কাছে লেখা আছে সেগুলো দেখবে, বা এবিটি এর বা ডব্লিউবিটি এর টেস্ট পেপার থাকলে তোমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করবে যদি তোমরা সময় পেয়ে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নোট এবং সাজেশান আপলোড করা হয়ে থাকে। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে অর্থাৎ সহপাঠীদের মধ্যে ক্লাসটাকে শেয়ার করে নেবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই তোমরা জানাবে যে কতটা তোমরা কমন পেয়েছো।